আগামী 3 দিনের মধ্যেই তুই রিয়ানকে বিয়ে করবি, আর আমার কথা মতো এই সমস্ত প্রপার্টি আমার ছেলের নামে লিখে দিবি। নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না সিরাত। সামনে থাকা মাঝবয়সী মহিলার হুঙ্কারে রীতিমতো ভয় কেঁপে উঠল সিরাত। রিয়ানকে বিয়ে করার কথা কর্ণকুহর পর্যন্ত পৌঁছাতেই শিউরে উঠল সে। চাচি, তুমি এগুলো কি বলছো? কম্পনরত কণ্ঠে সামনে থাকা মহিলাটিকে জিজ্ঞেস করে উঠল সিরাত। হ্যাঁ, আমি ঠিকই বলছি। যদি এ বাড়িতে থাকতে চাস তাহলে রিয়ানকেই তোর বিয়ে করতে হবে, আর তোর নামে বাদবাকি সব প্রপার্টি রিয়ানের নামে লিখে দিতে হবে। কথাগুলো বলতেই সিরাতের মুখের ওপর একটা দলিল ছুঁড়ে মারলেন মিসেস সেলেনা চৌধুরী। কোনো কিছু সংস্পর্শ পেয়ে হালকা নড়ে চড়ে উঠল সিরাত। সেলেনা চৌধুরী ওরফে চাচির নিকট থেকে এমন অপ্রীতিকর আচরণ কখনোই আশা করেনি সে। রুমে কোনো তৃতীয় জনের উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকালো সে। মা, তুমি এখানে কি করছো এই মেয়েটার ঘরে? রিয়ানের কণ্ঠস্বর শুনে হালকা স্বস্তি বোধ করল সিরাত। মনে একরাশ ক্ষীণ আশা নিয়ে আশেপাশের জিনিসপত্র হাতড়ে হাতড়ে এগিয়ে গেল সে। রিয়ান ভাইয়া, আপনি এসেছেন। আপনি একটু চাচিকে বলছেন না? চাচি এসব কি বলছে? আপনার সাথে আমার বিয়ে, আর কিসের দলিলপত্রের কথা বলছেন তিনি? কেন, ভুল কি বলেছে মা? ঠিকই তো বলেছে। তোর সাথে বিয়েটা হলেই তো লিগ্যালভাবে তোর নামে লেখা সমস্ত প্রপার্টি আমার নামে চলে আসবে। আমি তো জাস্ট এটার জন্যই বিয়ে করব তোকে। এত বড় একটা অ্যামাউন্ট কিভাবে হাতছাড়া করি বল? না হলে তোর মতো একটা অন্ধ মেয়েকে বিয়ে করার কথা আমি কল্পনাতেও ভাবতে পারি না। ইউ ডাফো। সিরাতকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যের সাথে বলা কথাটি সিরাতকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিল। আজকে পরিবারের লোকজনের এমন বিরূপ পরিবর্তন তাকে মর্মাহত করছে বারংবার। মা, আমি বাইরে যাচ্ছি। ফিরতে ফিরতে কাল সকাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে থাকিস কেমন? সেলেনা চৌধুরীকে বিদায় জানিয়ে রুম থেকে গটগট করে বেরিয়ে পড়ল রিয়ান। আর সেলেনা চৌধুরীও কয়েক পলক সিরাতের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বেরিয়ে পড়লেন। এদিকে একে একে সবাই বেরিয়ে যাওয়ার পর মেঝেতে ধপ করে বসে পড়ল সিরাত। অনুভূতি শূন্য ভাবলেশীনভাবে বসে থাকলেও মস্তিষ্কের অভ্যন্তরে রিয়ানের বলে যাওয়া বাক্য ঘুরপাক খাচ্ছে। আপু, তুই ঠিক আছিস? চিন্তায় মগ্ন হয়ে হুড়মুড় করে সিরাতের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল নিশাত। চোখে মুখে বড় বোন সিরাতের প্রতি চিন্তার ভাঁজ স্পষ্ট। সিরাত পুরো নাম সিরাত আনবার পুরবী। দেখতে মাঝারি গড়নের, চোখ দুটো টানা টানা হলেও মায়াবী। নাকটা সরু, নাকের ওপর কালচে একটা তিল। অনার্সের 2য় বর্ষের ছাত্রী। বাবা সাদমান চৌধুরী এবং মা তাসলিমা চৌধুরীর আদরের রাজকন্যা হলেও বিগত 5 মাস পূর্বেই ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে প্রাণ কেড়ে নেয় দুজনার। সাথে করে কেড়ে নিয়ে যায় সিরাতের চোখের দৃষ্টি। যৌথ পরিবারে থাকায় সিরাত ভেবেছিল অন্তত তার পরিবারের লোকজন একমাত্র সিরাত ও তার ছোট বোন নিশাতের শেষ ভরসাটুকু হবে। কিন্তু তার শেষ ভরসাটুকু ভেঙে দিয়ে সেলেনা চৌধুরী এত বড় ষড়যন্ত্র করবে তা কখনো কল্পনা করেনি সে। মেঝেতে বসে নীরবে চোখের অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে সিরাত। মাঝে মধ্যে হেঁচকি তুলে উঠছে সে। আপু, তুই চিন্তা করিস না। চাচির বলা কথায় কিচ্ছু হবে না। তোর সাথে রিয়ান ভাইয়ার বিয়ে হবে না। আমি সবটা শুনেছি। কিচ্ছু হবে না আপু। নিশাতের কথায় মাথা তুলে তাকালো সিরাত। হাতড়ে হাতড়ে নিশাতের হাতের মুঠো শক্ত করে চেপে ধরল। কিন্তু কি করে নিশাত? তুই তো জানিসই রিয়ান ভাইয়া কতটা ভয়ঙ্কর। আর চাচিও তো আমাকে মাত্র 3 দিনের সময় দিয়েছে। এই 3 দিনের মধ্যে কি করে বিয়ে আটকাবো? আর চাচিকে কী বা বলে এই বিয়ে আটকাবো? আমি যদি বিয়েটা করি তাহলে তো রিয়ান ভাইয়া আর চাচি মিলে এসব কিছু লিখে নেবে নিজেদের নামে। আর তাদের এই কাজের জন্য কি করে রিয়ান ভাইয়ের সাথে বিয়েতে রাজি হই বল? ক্রন্দনরত কণ্ঠে বলে উঠতেই নিশাতের বুকটা ধক করে উঠল। তার চোখের কোণে অশ্রুরা ভিড় জমিয়েছে। কাঁদিস না আপু, সব ঠিক হয়ে যাবে। তোর বিয়ে রিয়ান ভাইয়ার সাথে হবে না, আর রিয়ান ভাইয়া সহ চাচি কেউই তোকে নাগাল পাবেই না।
নিশাতের কথা আগাগোড়া কিছুই বুঝতে পারল না সিরাত। হাতের উল্টো পিঠ দিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু মুছে নিল সিরাত। তবে নিশাতের কথা কর্ণগোচর হতেই চেহারায় তার উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট ফুটে উঠল। কি বলছিস এসব নিশাত? চাচি আর রিয়ান ভাইয়া আমার নাগাল পাবে না কেন? একই ছাদের নিচে থেকে আবার কি করে হাতের নাগালের বাইরে থাকবো? নাগাল তো তখন পাবে যখন তুই এই বাড়িতেই থাকবি আপু। মানে? অবাক হয়ে সিরাত বলে উঠতেই নিশাত উঠে দাঁড়ালো। তুই আগামীকাল রাতের মধ্যেই এই ঢাকা শহর ছেড়ে পালিয়ে যাবি আপু। আরেক দফা অবাক হয় সিরাত। নিশাতের মুখে এমন উদ্ভট কথাবার্তা শুনে সেগুলো ঠিক হজম করতে পারছে না সে। পাশের সোফার হাতল ধরে হাতড়ে হাতড়ে উঠে দাঁড়ালো সিরাত। পাগল হয়ে গেছিস নিশাত? কী সব হাবিজাবি বলছিস তুই? আমি ঢাকা শহর ছেড়ে পালাবো কি করে? রিয়ান ভাইয়া আর চাচি যদি এসব সম্পর্কে জানতে পারে তাহলে তাণ্ডব রটিয়ে দিবে। আর এত বড় ঢাকা শহরে পালাবই বা কী করে? আমার কাছে তো আমার দৃষ্টিই নেই। বলেই দীর্ঘশ্বাস ফেলল সিরাত। চিন্তা করিস না আপু, কেউ কিচ্ছু টের পাবে না। আমি সেই ব্যবস্থা করে দেব। শুধু তুই এই শহর ছেড়ে পালিয়ে যা। কেননা একবার যদি রিয়ান ভাইয়ের সাথে তোর বিয়ে হয়ে যায় তাহলে চাচি আর রিয়ান ভাইয়া মিলে তোর জীবনটা পুরো তছনছ করে দিবে। প্লিজ আপু, রাজি হয়ে যা। নিশাতের কথাগুলো কর্ণগোচর হতেই ব্যাপারটা বেশ ভাবিয়ে তুলছে সিরাতকে। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাতে করে ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে ছলনা এই হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া। পাশের টেবিলে ছন্নছাড়াভাবে পড়ে থাকা ফোনটার রিংটন কানে এসে পৌঁছাতেই থেমে গেল চন্দ্রিকা। চেয়ার ছেড়ে উঠে গিয়ে ফোনটা হাতে নিতেই কোনো আননোন নাম্বার চোখে পড়তেই ভ্রু কুঁচকে ফেলল সে। কিছুক্ষণ রিং হওয়ার পর আপনা আপনি ডিসকানেক্টেড হয়ে যায়। পুনরায় বেজে উঠতেই একরাশ বিরক্তি নিয়ে রিসিভ করতেই অপর পাশ থেকে একটি চেনা কণ্ঠস্বর ভেসে এলো চন্দ্রিকার কানে। নিশাত, তুমি? ইজ এভরিথিং ওকে? পূর্বে কোথায়? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করতেই অপর প্রান্ত থেকে নিশাতের গুটি কয়েক কথা কানে পৌঁছাতেই বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল চন্দ্রিকার। রেস্টুরেন্টের চেয়ারে মুখোমুখি হয়ে বসে আছে সিরাত আর চন্দ্রিকা। পাশেই নিশাত বসে আছে। এত কিছু হয়ে গেল অথচ তুই আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? রিয়েলি পূরবী? চন্দ্রিকার গম্ভীর কণ্ঠস্বর শুনে মাথা নিচু করে বসে আছে সিরাত। নির্বাক মুখে বসে থাকতেই পাশ থেকে নিশাত বলে উঠল, আপু, তোমাকে তো সবটুকু বললামই, এবার প্লিজ কিছু একটা করো। চন্দ্রিকার গম্ভীর মুখ ধীরে ধীরে আরও গাঢ় হতে শুরু করলো। মিনিট পাঁচেক পর কিছু একটা ভেবে বলে উঠল, কাল সময়টুকু পার হতে দেওয়া যাবে না। তুই আজ রাতেই ঢাকা শহর ছেড়ে যাবি, আর সেটাও আমার সাথে। আমি এখনই টিকিট বুকিং করে দিচ্ছি। বিস্ময় কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল সিরাত। জীবনের সবচেয়ে বড় কঠিন মুহূর্ত আজ তার সামনে এসে উপস্থিত হয়েছে। মাঝরাতের নিস্তব্ধ প্রহর শুরু হয়ে গিয়েছে বেশ খানিকক্ষণ আগে। বন্ধ দরজা হালকা ভিড়িয়ে ধীর পায়ে বেরিয়ে আসতেই আশেপাশে পরখ করে নিল নিশাত। পেছন পেছন সিরাতও আসলো নিশাতকে অবলম্বন করে। বিশাল আকার বাড়ির দোতলায় সিরাতের রুমের ঠিক ডান পাশেই সেলেনা চৌধুরীর রুম। অতি সন্তর্পণে কোনো রকম সেলেনা চৌধুরী রুম পার করে সিঁড়ি দিয়ে নিচে নামতেই সদর দরজায় চোখ পড়ে রিয়ানের ওপর। শার্টের হাতা বোতাম, মাথার চুল এলোমেলো, নেশায় বোধ হয়ে ঢুলতে ঢুলতে দরজা দিয়ে প্রবেশ করে রিয়ানের ওপর চোখ পড়তেই মাঝ সিঁড়িতে থমকে দাঁড়ায় নিশাত।
সাথে সিরাতও। গুটি গুটি পায়ে এসে হলরুমে সোফার উপর বসে পড়ল রিয়ান। অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলশ্রুতিতে বসার কিছুক্ষণ পরে অতল ঘুমের মধ্যে চলে যায় সে। রিয়ানকে ঘুমিয়ে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল নিশাত। সিরাতের হাত মুষ্টিবদ্ধ করে গুটি গুটি পায়ে রিয়ানের পাশ ঘেঁষে মেইন ডোর থেকে বেরিয়ে পড়ল দুজনাই। সোডিয়াম লাইটের মৃদু আলোয় কমলাপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম হালকা আলোকিত হয়ে রয়েছে। মৃদু আলোতে বেশ খানিকটা সময় পর পর দুই একটা ট্রেন চলাচল করছে। প্ল্যাটফর্মের এক কোণে চুপচাপ টিকিট হাতে বসে আছে চন্দ্রিকা। চন্দ্রিকা পুরো নাম চন্দ্রিকা জাহান প্রভা, অনার্সের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। অত্যন্ত ম্যাচিওর স্বত্বাধিকারী, যদিও সেটা সময়ের বিবর্তনে। এক হাতে জ্যাকেট ঝুলিয়ে অন্য হাতে লাগেজ নিয়ে রেলওয়ে স্টেশনের দিকে হেঁটে আসছে একজন সুদর্শন যুবক। কেন যে ডিলটা সাইন করতে গিয়েছিলাম, এখন এই ডিলের কারণে তাড়াহুড়ো করে এক রাতের মধ্যেই ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হবে। আবার সেখান থেকে এয়ারপোর্ট থেকে আগামী 5 দিন পর রিয়াকে পিক আপ করতে যেতে হবে। জাস্ট ডিসকাস্টিং। তার উপরে ট্রেনও মিস করেছে একবার। এখন এই চট্টগ্রাম যাওয়ার ট্রেন সেই কখন আসবে কে জানে। সব হচ্ছে ইডিয়ট ধ্রুবের জন্য। ধ্যাৎ। একরাশ বিরক্তি নিয়ে বিড়বিড় করতে করতে সামনের দিকে পা বাড়ালো ফায়াজ। কয়েক পা এগোতেই কিছু একটা ভেবে থমকে দাঁড়ালো সে। কাপা কাপা হাতে জ্যাকেটের পকেটে হাত দিতেই চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। ও শিট, নো নো প্লিজ, আবার না। এই টিকিটটা আবার কোথায় রেখে আসলাম? এক মিনিট, টিকিট আবার গাড়িতে রেখে আসেনি তো? ড্যাম ইট। জ্যাকেটের পকেট হাতড়ে টিকিটের কোনো চিহ্ন না পেতে আঁতকে উঠল ফায়াজ। পেছন ফিরে আবারও গাড়ির দিকে হাঁটা শুরু করলো সে। প্রায় ঘন্টাখানেক পর একটা সিএনজি এসে থামলো রেলওয়ে স্টেশনের সামনে। সিএনজি চালককে ভাড়া চুকিয়ে দিয়ে বাইরে বের হয়ে আসলো নিশাত আর সিরাত। নিশাত একবার আশেপাশে তাকিয়ে সাইড ব্যাগ থেকে ফোন করে নিল। কল লিস্ট ঘেঁটে চন্দ্রিকার নাম্বারে কল দিতেই রিং হতে থাকলো। নেটওয়ার্ক তেমন একটা না পাওয়ায় একরাশ বিরক্তি এসে জমা হলো নিশাতের চেহারায়। কি হলো নিশাত, কি হয়েছে? এইভাবে এক জায়গায় দাঁড়িয়ে আছিস কেন? আসলে এখানে তেমন একটা নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না আপু, তাই দাঁড়িয়ে আছি। সিরাতের প্রশ্নোত্তরে বলে উঠল নিশাত। পাশ থেকে সিগারেটের ধোঁয়ার গন্ধ নাকে আসতেই চোখ মুখ কুঁচকে ফেলল সিরাত। কি ব্যাপার সুন্দরী, এখানে কারোর জন্য অপেক্ষা করছো নাকি? চাইলে বলো, আমরাও তোমাদের সাথে না হয় অপেক্ষা করি। যাই হোক, তোমাদের মতো সুন্দরীদের একা ছাড়া যায় নাকি? কি বলিস তোরা? পেছন থেকে কয়েক দল ছেলের মধ্যে বিশ্রীভাবে হেসে সিরাত আর নিশাতকে উদ্দেশ্য করে বলে উঠল। এদিকে অপরিচিত কারো কণ্ঠস্বরে এমন কথা শুনতেই কিঞ্চিত কেঁপে উঠল সিরাত। সাথে নিশাতের হাতের হাতও খুব জোরে চেপে ধরল। নিশাতও এমন অস্বস্তিকর অবস্থায় পড়ে ঘাবড়ে গিয়েছে সে। আপনার খারাপ এভাবে আমাদের দুজনের পথ রুখে দাঁড়িয়েছেন কেন? আমাদের যেতে দিন, না হলে ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। বকাঠের ছেলেগুলোকে উদ্দেশ্য করে কম্পিত কণ্ঠে কোনো মতে বলে উঠল নিশাত। বাবা, সুন্দরীর আবার রাগ কত! বলি, এত রাগ দেখালে চলে নাকি? একটু তো ভালোবাসাও দিতে পারো আমাদের। বলতে বলতে একটা ছেলে জোরে জোরে হাসতে শুরু করলো। সাথে তাল মিলিয়ে বাকি চারটা ছেলেও তাল মিলালো। এতক্ষণ বাদবাকি সাহসটুকু জমা থাকলো। এখন বেশ ভয় পাচ্ছে সিরাত আর নিশাত। গাড়ি থেকে টিকিট নিয়ে আবারও পা বাড়াতেই সামনে একটা দৃশ্য দেখে ভ্রুকুচকে তাকিয়ে রইল ফায়াজ। পরক্ষণেই চেহারার রং পরিবর্তন হতে শুরু করলো তার। নিশাত একবার চারপাশে চোখ বুলিয়ে নিল একরাশ আশা নিয়ে, যদি কাউকে সাহায্যের জন্য খুঁজে পাওয়া যায়। কিন্তু তার আশা হতাশায় রূপান্তরিত হলো যখন আশেপাশে কাউকে পেল না। আপু, এবার কি হবে? এখানে তো কাউকেই খুঁজে পাচ্ছি না। এই বখাটি ছেলেগুলোর কাছ থেকে রেহাই পাবো কি করে? এখন কি করব? চন্দ্রিকা আপুকেও তো কল করে যাবেই না। ফিসফিস করে সিরাতকে উদ্দেশ্য করে বলল নিশাত। সেটাই তো বুঝতে পারছি না নিশাত, কি করব এখন? চোখের দৃষ্টি না থাকার কারণে তো কিছু দেখতেও পারছি না। আল্লাহ, প্লিজ বাঁচিয়ে দাও। বিড়বিড় করতে করতেই বখাটেদের মধ্যে একটা ছেলে এগিয়ে আসলো সিরাতের দিকে। সিরাতের দিকে হাত বাড়াতেই কোনো এক অচেনা আগন্তুক এসে দাঁড়ালো সিরাতের ঠিক সামনে কারো উপস্থিতি টের পেতেই আঁতকে উঠল সিরাত। কপাল বেয়ে ঘাম ঝরছে দুশ্চিন্তার। এই পোলা, তুই আমাগো মাঝখান দিয়া ঢুকলি কেন? তোর সাহস তো কম না?
তুই আমাগো কাজে বাধা দেস? চুপচাপ এখান থেকে কাইটা পড় যা, আর যেখান থেকে আইছিলি সেইখানেই উল্টা হাঁটা ধর। তবু যেন ছেলেটির মধ্যে তেমন কোনো ভাবান্তর ঘটল না, বরং আরও গম্ভীর হয়ে এক দৃষ্টে সামনে থাকা বখাটে ছেলেটার দিকে তাকিয়ে রইল। কি হইল? কথা কানে যায় না? সরতে কইছি না তোরে? বখাটে ছেলেটা সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকে উপেক্ষা করে সিরাতের দিকে পুনরায় হাত বাড়াতেই খপ করে হাত ধরে ফেলল সেই আগন্তুক। মেয়ে দুটোকে এখান থেকে যেতে দে। আমি চুপচাপ সবটা সহ্য করছি বলে এটা মনে করিস না। আমি কিছু করতে পারবো না। সো চুপচাপ কোনো রকম ঝামেলা ছাড়াই এখান থেকে যেতে দে ওদের। ছেলেটার কথা শুনে বকাঠে ছেলেটার রাগান্বিত হয়ে চোখের ইশারা দিতে পেছন থেকে একটা ছেলে এসে সেই আগন্তুককে আক্রমণ করতে গেলেই ছেলেটাকে সজোরে একটা ঘুষি মেরে দিল সে। মারামারির এক পর্যায়ে বখাটেদের মধ্যে একজন পকেট নাইফ বের করে আগন্তুকের হাতে আঁচড় কাটতেই হাত বেয়ে রক্ত পড়া শুরু করলো। কিন্তু তৎক্ষণাৎ রেলওয়ে স্টেশনের পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত হতেই বখাটে ছেলেগুলোকে ধরে নিয়ে যায়। ভাইয়া, আপনার হাত তো অনেকটাই কেটে গিয়েছে। পেছন থেকে নিশাত ছেলেটিকে উদ্দেশ্য করে বলে উঠল, ইটস ওকে, এটা ঠিক হয়ে যাবে। তবে একটা কথা না বলে পারলাম না, আপনার মতো মেয়েরা এইসব বিষয়ে চোখে দেখতে পেয়েও না দেখার ভান করেন কি করে? আর একটু দেরি করে আসলে কি হতে পারতো? আশা করি সেটা বলে দিতে হবে না। সিরাতকে উদ্দেশ্য করে বলে উঠল ছেলেটি। ছেলেটার কথা শুনে বিস্মিত হয় সিরাত। নিশাত কিছু একটা বলবে তার পূর্বে পেছন থেকে একজনের ডাক পড়ল, ফাইয়াজ, ওখানে কি করছিস? তাড়াতাড়ি এখানে আয়, একটু পরে ট্রেন ছেড়ে দিবে। কাম অন ইয়ার। ধ্রুবের কথা শুনে এক পলক সিরাতের দিকে তাকিয়ে কথা না বাড়িয়ে আবারও সামনের দিকে পা বাড়ালো ফায়াজ। এই দেখায় কি তবে শেষ দেখা, নাকি এখনও নতুন কোনো অধ্যায়ের সূচনা বাকি? আপনার মতো মেয়েরা এসব বিষয় দেখেও না দেখার ভান করেন কি করে? ফায়েজের বলা শেষ কথাটি সিরাতের মাথায় ঘুরপাক খাচ্ছে। গুটি গুটি পায়ে নিশাতের হাত ধরে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতে খানিকটা কর্নারে চন্দ্রিকার উপর চোখ পড়ে নিশাতের। এদিকে বেশ খানিকটা দেরি হওয়ায় দুশ্চিন্তায় পড়ে যায় চন্দ্রিকা। শেষে বসা ছেড়ে উঠে দাঁড়াতেই সামনে চোখে পড়ে সিরাত আর নিশাতের ওপর। থ্যাংক গড তোমরা এসেছো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের দুজনের এত দেরি হলো কেন? কোনো সমস্যা হয়েছিল? চন্দ্রিকার প্রশ্ন শুনে হালকা আমতা আমতা করে ওঠে নিশাত। একটু আগের ঘটনা বলতে বেশ খানিকটা দ্বিধাবোধ কাজ করছে তার মধ্যে। কি হলো নিশাত? কিছু বলছো না কেন? কিছু হয়েছিল? নিশাত ছোট্ট একটা দম নিয়ে কয়েক মুহূর্ত আগের ঘটে যাওয়া ঘটনা বলতে শুরু করে চন্দ্রিকার কাছে। সবটা কর্ণপাত হতেই চন্দ্রিকা বিস্মিত হলো। ও মাই গড, এত কিছু হয়ে গেল কি করে? আসলে তো ওই ছেলেটা যদি আজ ঠিক টাইমে না পৌঁছাতো তাহলে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। যাক, এটাই শুকর আদায় করো, ওই ছেলেটার উসিলায় তোমরা দুইজন বেঁচে গিয়েছো। আর ইউ ফাইন পুরবি? সিরাত মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতেই চন্দ্রিকা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ততক্ষণে চট্টগ্রামে যাওয়ার জন্য একটা ট্রেন এসে উপস্থিত হয়েছে রেল লাইনের ফিশ প্লেটে। ট্রেনের যাত্রীদের উদ্দেশ্যে হুইসেল বাজতেই চন্দ্রিকা তাড়া দিল নিশাত আর সিরাতকে। লাগেজ হাতে নিশাত আর চন্দ্রিকার সহায়তায় ধীর পায়ে ৬ নং বগিতে প্রবেশ করল তিনজনেই। নং বগির ১২৪৫ নং সিটটা খুঁজে পেতেই লাগেজ ওপরে উঠিয়ে রেখে সিটে ধপাস করে বসে পড়ল ফাইয়াজ। তার ঠিক সামনে ধ্রুব ক্লান্ত শরীর নিয়ে বসে পড়ল। মধ্যরাতের দ্বিপ্রহরে আকাশে তারা এবং চাঁদের টিমটিমে আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। জানালার বাইরে থেকে আলোর মৃদু অংশ এসে ফায়াজের আর ধ্রুব সিটে এসে পড়ছে। ফায়াজ, পুরো নাম ফায়াজ আহমেদ মুগ্ধ, শ্যামল বর্ণের একজন সুদর্শন যুবক। লম্বায় প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি অধিকারী সে। মাস্টার্স ডিগ্রি শেষ করে বর্তমানে কিছুদিনের অবসর নিয়ে লাইফটাকে এনজয় করার জন্য চট্টগ্রামে পাড়ি জমানো তার। অবশ্য শুধুমাত্র লাইফ এনজয় করার জন্য নয়, বরং একজন রকস্টার হিসেবে ২-১টা কনসার্ট শো জয়েন করার জন্য। সবেমাত্র চোখটা লেগে এসেছিল, তখনই চোখের ঘুম ভেঙে গেল সামনের সিটে বসে থাকা ধ্রুবের কথায়। এই ফায়াজ, কী রে শালা, এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? আঙ্কেল কি বলেছিল মনে নেই? ট্রেনে ওঠার কিছুক্ষণ পর আঙ্কেলকে ফোন জানিয়ে দিত।
ধ্রুবের কথা শুনে চোখ মুখ কুঁচকে ফেলল ফায়াজ। একরাশ বিরক্তি নিয়ে প্যান্টের পকেট থেকে ফোন বের করতেই খেয়াল করলো রাত 2টা বাজে। এই দেখ এখন কটা বাজে, তোর মতো মাথা খারাপ হয়ে যায়নি আমার। এত রাতে বাবাকে কল করে ডিস্টার্ব করব, একেবারে সকালে না হয় ফোন করব। এইটুকু বলে ফোন আবারও পুনরায় পকেটে গুজতে নিলে ধ্রুব বাধা দেয়। এক কাজ কর, ফোন যখন বেরি করেছিস আঙ্কেলকে না হয় একটা টেক্সট করে জানিয়ে দে। সরু চোখে ধ্রুবের দিকে তাকাতেই বেচারা ভয়ে চুপসে যায়। ফায়াজও কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বসে ফোন থেকে বাবা ওরফে মিস্টার জাফর আহমেদের নম্বর ঘেঁটে সেখানে ছোট্ট একটা টেক্সট লিখে পাঠিয়ে দেয়। এবার খুশি হয়েছিস? ধ্রুব মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতেই পুনরায় ফায়াজ আবারও বলে ওঠে, তাহলে এবার আমাকে একটু ঘুমোতে দে, আর তুই একটু ঘুমিয়ে নে। ফায়াজের কথা মতো ধ্রুব ঝটফট চোখ বুঝে নিল। ধ্রুব পুরো নাম হলো নির্ঝর আবরার ধ্রুব, আর ফায়াজের একমাত্র বেস্ট ফ্রেন্ড। দুজনেই একই ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। উজ্জ্বল রঙের মধ্যে হালকা চাপদারি রয়েছে ধ্রুবের। কর্নারের সিটে মাথা এলিয়ে দিয়ে চুপচাপ এক মনে বসে আছে সিরাত। পাশেই চন্দ্রিকা আর নিশাত টুকটাক কথা বলে যাচ্ছে। কথা বলার এক পর্যায়ে সিরাতের দিকে চোখ পড়ে চন্দ্রিকার। একটু বয়সে এত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যে কিভাবে মেয়েটার দিন পার করছে তা ভেবেই এক গভীর দীর্ঘশ্বাস ফেলে সে। কি ব্যাপার পূরবী, এইভাবে চুপচাপ বসে আছিস কেন? কোনো কিছুর জন্য টেনশন হচ্ছে? চন্দ্রিকার কথায় হালকা নড়ে চড়ে উঠল সিরাত। আমি তো একটা কথাই ভাবছি যে সকাল হলে ওই বাড়িতে কি হুলস্থুল লাগবে। আমাকে আর নিশাদকে না পেয়ে চাচি আর রিয়ান ভাইয়া তো আগের থেকেও আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। আর যদি আমাদের দুজনকে খুঁজতে খুঁজতে চট্টগ্রামে চলে আসে তখন? আতঙ্কিত হয়ে ভয়ার্থ কণ্ঠে চন্দ্রিকাকে উদ্দেশ্য করে বলল সিরাত। চিন্তা করিস না, তোরা নিশাতের নাগালও পাবে না তোর চাচি আর রিয়ান। আমি ঠিক সেভাবেই সবটা ব্যবস্থা করে রেখেছি। এখান থেকে কোনো রকম ঝামেলা ছাড়া চট্টগ্রামে পৌঁছাতে পারলে আর কোনো সমস্যা হবে না। চন্দ্রিকার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল সিরাত। আচ্ছা, এমনটা তো না হলেও পারত। রঙিন জীবনটা যে একটা দুর্ঘটনার নিমিষে এমন ফ্যাকাশে হয়ে যাবে তা তো কখনো কল্পনাও করিনি। কিন্তু এই ফ্যাকাশে রঙহীন জীবন থেকে কি কোনো দিন আমি পরিত্রাণ পাবো না? আর কতদিন এভাবে আমাকে তিলে তিলে ভুগতে হবে আল্লাহ? মনে মনে বিড়বিড় করে উঠল সিরাত। ভাগ্যের এমন নির্মম পরিহাস তার মনকে শান্ত রাখতে পারছে না কোনো ক্রমে। ভাবতে ভাবতেই সিটে মাথা এলিয়ে দিতেই কিছুক্ষণের মধ্যে ঘুম এসে জড়ো হলো সিরাতের চোখে। রিয়ান, বাবা রিয়ান, কোথায় তুই? সর্বনাশ হয়ে গিয়েছে। সেলেনা চৌধুরীর চেঁচামেচি কর্ণপাত হতেই পিটপিট করে তাকালো রিয়ান। সোফায় শোয়া থেকে উঠে বসতেই মাথা এক প্রকার ঝিমঝিম শুরু করে দিয়েছে। কাল রাতে একটু বেশি নেশা করা হয়ে গিয়েছে, যার ফলস্বরূপ এখন চোখ খোলা ভীষণ কষ্টকর মনে হচ্ছে। সেলেনা চৌধুরী সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নিচে নামতেই রিয়ানকে দেখতে পায় সোফার ওপর। রিয়ান, ঠিক আছিস তুই? সর্বনাশ হয়ে গিয়েছে। ওই সিরাত আর নিশাতের মধ্যে একজনও বাড়িতে নেই, দুজনেই বাড়ি ছেড়ে পালিয়েছে। মায়ের কথা শুনে মাথা ঝিমঝিম করাটা চট করে বন্ধ হয়ে গেল রিয়ানের। সিরাতের বাড়ি ছেড়ে পালানোর কথা ঠিক একটা হজম করে উঠতে পারছে না সে। মানে কি করে সম্ভব? সিরাত বাড়ি ছেড়ে পালাবে কি করে? আফটার অল সিরাত একটা অন্ধ মেয়ে। আমি সত্যি বলছি রিয়ান, সিরাত আর নিশাতের মধ্যে কেউ এই বাড়িতে নেই। আর ঘরেও দুজনের লাগেজ জামা কাপড় সব উধাও। তার মানে বুঝতে পারছিস, দুজনেই কাল রাতে আমাদের দুজনকে ফাঁকি দিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। এখন কি হবে? সিরাত না থাকলে তো এই বাড়ি আমাদের দখলে আসবে না। শুধুমাত্র এসবের জন্যই তো এত আয়োজন করা হয়েছিল। কিন্তু ওই সিরাত আর নিশাত যে আমাদের চোখে ধুলো দিয়ে এভাবে পালিয়ে যাবে তাকে জানতো। বলেই নাকা কান্না জুড়ে দিলেন সেলেনা চৌধুরী। ওহ মা, থামবে তুমি? এত টেনশন করছো কেন? আর সিরাত পালিয়ে বা আর কত দূরেই যাবে? সিরাতকে তো আমার পাতানো জালে ধরা দিতেই হবে, সেটা যখনই হোক না কেন। সিরাতকে আবার এই বাড়িতেই ফিরে আসতে হবে, আর সেটাও খুব শীঘ্রই। বলেই কিছুটা বাঁকা হাসল রিয়ান। আহমেদ বাড়িতে বিশাল আকার হল রুমে সোফার উপর বসে এক মনে নিউজ পেপারের দিকে তাকিয়ে আছেন মিস্টার জাফর আহমেদ। মিনিট পাঁচেক পর চায়ের কাপ হাতে একটা অল্প বয়সী মেয়ে এসে দাঁড়ালো তার সামনে। পাপা, এই নাও তোমার চা, খেয়ে দেখো তো কেমন হয়েছে।
কারো কণ্ঠস্বর পেয়ে মাথা তুলে তাকালেন জাফর সাহেব। আরে ফারিয়া মামুনি, তুমি এত সকালে কি করছো? আর চা তুমি নিয়ে এলে কেন? আহা বাবা, সবসময় বাড়ির কাজ যে সার্ভেন্টরাই করবে এমন তো কোনো কথা নেই, তাই না? টুকটাক কাজ নিজেরা করে নিলেও তো হয়। তাহলে ঝটপট খেয়ে বলো তো কেমন হয়েছে চা? মেয়ের কথা শুনে আলতো হাসলেন জাফর সাহেব। বাহ, খুব ভালো হয়েছে মামুনি। তোমার তো আবার কলেজ আছে, তাহলে তুমি গিয়ে কিছুক্ষণ ড্রেস নিয়ে রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে পাপা। বলেই জাফর সাহেবের গলা জড়িয়ে ধরল ফারিহা। ফারিহা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই হলরুমে উপস্থিত হলেন মিসেস সাবিনা আহমেদ ওরফে জাফর আহমেদের স্ত্রী। কি হলো মুগ্ধ? কে ফোন করেছিল? কত দূর পৌঁছেছে তা সম্পর্কে কি কিছু জানিয়েছে? বেশ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন মিসেস সাবিনা আহমেদ। এত হাইপার হচ্ছে কেন সাবিনা? তোমার ছেলে কোনো ছোট বাচ্চা না, মুগ্ধ যথেষ্ট ম্যাচিওর। মুগ্ধকে নিয়ে এভাবে হাইপার হচ্ছ, যার কারণে একটি পরে আবার প্রেশার হাই হয়ে যাবে তোমার। হ্যাঁ, মুগ্ধ কাল রাতে আমার টেক্সট করে জানিয়ে দিয়েছে যে সে ট্রেনে উঠেছে, তবে এখনও পৌঁছেছে কিনা সে সম্পর্কে কোনো ইনফরমেশন দেয়নি। জাফর সাহেবের কথার মাঝেই ফোনের ক্রিং ক্রিং শব্দ কানে এলো। পাশে তাকাতেই খেয়াল করলেন মুগ্ধ নামটা স্ক্রিনে জলজল করছে। চারপাশে মানুষের গমগমে হইচই করার আওয়াজ কর্ণপাত হতেই চোখ দুটো পিটপিট করে তাকালো সিরাত। ট্রেন ইতোমধ্যে থেমে গিয়েছে। মানুষ তাড়াহুড়ো করে নিজেদের জিনিসপত্র নিয়ে বাহিরে বের হওয়া শুরু করে দিয়েছে। বাহিরেও মানুষের যথেষ্ট চেঁচামেচি শোনা যাচ্ছে। উঠে পড়েছিস পুরবি? যাক, ভালোই হয়েছে, আমরা চট্টগ্রাম পৌঁছে গিয়েছি। চল চল, বাইরে যেতে হবে। চন্দ্রিকার কথা মতো নিশাত, সিরাত তিনজনেই নিজেদের লাগেজ নিয়ে ধীরে ধীরে ট্রেনের সিট থেকে উঠে বের হতে শুরু করলো। হ্যালো বাবা। হ্যাঁ মুগ্ধ, বলো। তুমি আর ধ্রুব ঠিকমতো পৌঁছেছো? কোনো প্রবলেম হয়নি তো? না বাবা, কোনো সমস্যা হয়নি। জাফর সাহেবের সাথে ফোনে কথা বলতে বলতে ট্রেন থেকে বেরিয়ে পড়ল ফাইয়াজ। বাইরে হকার বিভিন্ন মানুষের চেঁচামেচি কানে পৌঁছাতেই অপর পাশের কথা বেশ একটা ভালোভাবে শুনতে পেল না ফাইয়াজ। তাই নীরব একটা জায়গা খোঁজার উদ্দেশ্যে সামনে হাঁটা ধরল সে। পেছন পেছন ধ্রুব এগিয়ে আসে। আচ্ছা, সামনে একটা ক্যান্টিন আছে, ওখান থেকে না হয় হালকা কিছু খেয়ে নি। আর তাছাড়াও সারা রাস্তা জার্নি করে কম বেশি সবারই ক্ষুধা লাগার কথা। চলো ওদিকটা যাওয়া যাক। চন্দ্রিকার কথা শুনে নিসাত আর সিরাত পূর্বের মতোই আবারও হাঁটা ধরল। বেশ খানিকটা ভিড় কমার পর যেই সামনে পা বাড়তে যাবে অমনি থমকে দাঁড়ালো আপনা আপনি সিরাত। লং জামার বর্ধিত অংশ কোথাও আটকে যাওয়ার মতো বিব্রতিকর অবস্থায় পড়তে গা শিউরে ওঠে তার। পরপর কয়েকবার হাত দিয়ে তার ছোট নোর চেষ্টা করলেও বেশি একটা লাভ হলো না। এবার সত্যি অস্বস্তি আর কান্না পাচ্ছে সিরাতের। ওকে বাবা, এখানে নেটওয়ার্ক আর অতিরিক্ত শব্দের জন্য কথা শোনা যাচ্ছে না, আমি এখন ফোন রাখছি। এক জায়গায় দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে ফোনে জাফর সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠল ফাইয়াজ। কল ডিসকানেক্টেড হতেই একটা লম্বা শ্বাস নিল সে। এদিকে কাঁপা কাঁপা হাতে জামার বর্ধিতাংশ হাতে নিয়ে চোখ মুখ খিচে একটু জোরে টান দিতেই পরবর্তীতে যা ঘটল তা কখনো কল্পনাও করেনি সে। এদিকে হুট করে গায়ের ওপর কেউ পড়ায় ভরকে উঠল ফায়াজ। কারো হাত তার কাঁধ ছুঁয়ে আছে। একরাশ বিরক্তি নিয়ে পেছনে তাকাতে আর এক দফা অবাক হলো সে। আপনি? এক মিনিট, আপনি না কাল রাতের ওই মেয়েটা? অবাক হয়ে জিজ্ঞেস করলো ফায়াজ। এদিকে কারো গম্ভীর কণ্ঠস্বর শুনতেই কিঞ্চিত কেঁপে উঠল সিরাত। এভাবে তাকে এমন অবস্থায় পড়তে হবে তা জানতো। তার ধ্যান ভাঙে আবারও সেই কণ্ঠে। আচ্ছা, আপনার সমস্যা কি বলুন তো? আপনি দেখে শুনে এভাবে আরেকটা মানুষের গায়ের উপর পড়েন কি করে? দ্বিতীয়বার একই কণ্ঠ শুনে টনক নড়ে সিরাতের। এটা তো চেনা চেনা কণ্ঠ লাগছে। হ্যাঁ, এটা তো কাল রাতের ওই ছেলেটার কণ্ঠ। কি ব্যাপার, এখন এইভাবে মূর্তির মধ্যে দাঁড়িয়েছেন কেন? আমি কিছু জিজ্ঞেস করছি, আপনি দেখে শুনে চলতে পারেন না নাকি? ঘাবড়ে যায় সিরাত। কি বলবে এখন সে? হ্যাঁ, আমি দেখে শুনে চলতে পারি না, আর সেই দক্ষতা আমার এখন নেই, কেননা আমার দৃষ্টিশক্তি আমার কাছে নেই। ধীর গলায় মাথা নিচু করে বলে উঠল সিরাত। চারপাশে থমথমে অবস্থা বিরাজ করছে, আর ফায়াজের কানে সে কথা পৌঁছাতেই সেও থম মেরে যায়। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। অবাক দৃষ্টিতে শুধু ফ্যাল ফ্যাল করে সিরাতের দিকে তাকিয়ে রয়েছে। আপু, এই আপু,
তুই এখানে কি করছিস একা? সিরাতকে ডাকতে ডাকতে সেখানে উপস্থিত হলো নিশাত, চোখে মুখে একরাশ আতঙ্ক। তুই ঠিক আছিস? সরি আপু, ভিড়ের মধ্যে কখন যে তোর নাগাল হারিয়ে ফেলেছিলাম টেরই পাইনি। সিরাতের বাহুদ্বয় হাত রেখে প্রলাপ বকা শুরু করে দেয় নিশাত। আরে আমি ঠিক আছি, আসলে আমারই একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল, আসলে একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম। সিরাতের কথা শুনে নিশাত কিছু বলবে তার আগেই নিশাতের চোখ গেল সিরাতের পেছনে দাঁড়িয়ে থাকা একজন সুদর্শন যুবকের ওপর। ভাইয়া, আপনি আপনি না কালকে আমাদের হেল্প করেছিলেন? নিশাতের প্রশ্নে ধ্যান ফিরে ফায়াজের। হ্যাঁ, আমি ছিলাম কাল রাতে। কাল রাতে আপনাকে ভালো করে ধন্যবাদও জানাতেই পারলাম না, তার আগেই আপনি চলে গিয়েছিলেন। বাই দ্য ওয়ে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলেই কাল রাতে কী যে হতো। বিনিময়ে একটা সৌজন্যমূলক হাসি দিল ফায়াজ। হাই ভাইয়া, আমি নিশাত, আর এই হলো আমার আপু সিরাত আনবার পূর্বী। ফায়াজের দিকে হাত এগিয়ে দিয়ে বলে উঠল নিশাত। আমি ফায়াজ আহমেদ মুগ্ধ। আরে, আপনি কি সেই ফেমাস রকস্টার মুগ্ধ, যার কনসার্ট শো আর কয়েকদিন পর লাইভ টেলিকাস্ট হবে? নিশাত অতি এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করতেই হালকা হাসি ফায়াজ। হ্যাঁ, আমি রকস্টার মুগ্ধ। ও মাই গড, আনবিলিভেবল! এভাবে আপনার সাথে দেখা হবে আমি কল্পনাতেও ভাবিনি। ইউ নো, আই এম ইউর বিগ ফ্যান। এদিকে নিশাত আর ফায়াজের কথোপকথন নিশ্চুপ শ্রোতার মতো একমনে শুনে যাচ্ছে। মুখ দিয়ে টু শব্দ বের হচ্ছে না। আসলে করারই বা কিছু নেই। নিশাত মেয়েটা সবার চেয়ে একটু বেশি চঞ্চল স্বভাবের অধিকারী, আর অন্যদিকে সিরাত হলো তার সম্পূর্ণ বিপরীত। কি ব্যাপার, তোমরা দুজন আমাকে এভাবে না বলে এসে পড়লে কেন? পুরবী, নিশাত, ভেতরে তোমাদের দুজনকে হঠাৎ না পেয়ে কি ভয়টাই না পেয়েছিলাম। পেছন থেকে চন্দ্রিকা উদ্বিগ্ন গলায় বলে উঠল। পরক্ষণেই নিশাতের সাথে একটা ছেলেকে দাঁড়িয়ে কথা বলতে দেখে বেশ খটকা লাগলো তার। এখানে তো চেনা পরিচিত কেউ আছে বলে মনে হয় না চন্দ্রিকার। নিশাত, এই ছেলেটাকে? নিশাতকে উদ্দেশ্য করে বলল চন্দ্রিকা। চন্দ্রিকা আপু, তোমাকে বলেছিলাম না যে কাল রাতে একজন আমাদের ওই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল? ইনিই সেই ফায়াজ ভাইয়া। চোখের ইশারা দিয়ে ফায়াজকে লক্ষ্য করে বলে উঠল নিশাত। ও আচ্ছা, যাক, আপনার সাথে দেখা হয়ে ভালোই লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ ওই সময় এই দুজনে হেল্প করার জন্য। এভাবে মিনিট পাঁচেক কিছু আলাপচারিতার মধ্যে দিয়ে কেটে গেল। ফাইয়াজ, ওখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? আনোয়ার আঙ্কেল আমাদের দুজনকে পিক আপ করার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। এবার এই লাগেজ নিয়ে তাড়াতাড়ি চল। ধ্রুব প্রলাপ বকতে বকতে এসে থমকে দাঁড়ালো। ফায়াজের সামনে দাঁড়ানো এক নারীর অবয়বে তার চোখ আটকে গিয়েছে। হালকা গোলাপি রঙের কুর্তি পরনে, হোয়াইট কালারের হিজাব গলায় পেঁচিয়ে রাখা, চুলগুলো সুন্দর করে উঁচু করে বাঁধা, মুখে অযথা কোনো বাহ্যিক মেকআপের আস্তরণ নেই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসি। পরিচয় হয়ে অনেকটাই ভালো লাগলো। নিশাত, চন্দ্রিকা আর সিরাতকে কথাটি বলল ফায়াজ। তবে গন্তব্যে পা এগানোর পূর্বে কেন জানি না হঠাৎ করে আবারও থমকে দাঁড়ালো সে। চোখ দুটো সিরাতের ওপর আবদ্ধ, কিন্তু কী কারণে যে থমকে দাঁড়ালো সে নিজেও জানে না। এদিকে সিরাত ও পূর্বের তুলনায় আবারও নিশাতকে অবলোকন করে তার পিছু পিছু এগিয়ে গেল। ধ্রুবের কথায় ধ্যান ফিরে আসতেই ফায়াজও লাগেজ হাতে উল্টো দিকে পা বাড়ায়। দুটো মানুষের গন্তব্যই আলাদা আলাদা, দুদিকে দুটি রাস্তা, উভয় দুদিকে পা বাড়িয়েছে। এই দেখায় কি শেষ দেখা, নাকি আবারও নিয়তেই তাদের দুজনকে মুখোমুখি এনে দাঁড় করাবে? ট্রেন রেলওয়ে স্টেশন থেকে বের হতেই খানিকটা দূরে সারি সারি সিএনজি, ক্যাব, অটোরিকশা চোখে পড়ে নিশাত আর চন্দ্রিকার। হাতে ঝুলন্ত ব্যাগ থেকে ফোন বের করতেই খেয়াল করলো অনেকটাই বেলা হয়ে গিয়েছে। ছোট একটা ক্যাব ঠিক করতেই সেটাতে তিনজন উঠে পড়ল। এতক্ষণ পর যেন মাথা থেকে সব দুশ্চিন্তা এক ঝটকায় নেমে গেল সিরাতের। সিটে বসে শুধু আপনা আপনি কিছু একটা ভেবে মুচকি হাসি দিল, হয়তো সেটা এত কিছু থেকে মুক্তি পাওয়ার কারণে। গাড়ি এসে একটা বাংলোর সামনে থামতেই দরজা খুলে বেরিয়ে এলো ফায়াজ আর ধ্রুব। পেছনে ডিকি থেকে লাগেজ বের করে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল বাংলোর ম্যানেজার আনোয়ার হোসেনের ওপর। আরে ফায়াজ বাবা, ধ্রুব বাবা, তোমরা এসেছো? এসো এসো, এতদিন পর এই বুড়োরে মনে পড়লো তোমাদের? আরে আঙ্কেল, কিছু বলে এগুলো? তুমি তো জানোই যে এতদিন স্টাডি নিয়ে একটু বেশি বিজি ছিলাম। এখন দেখো, একটু ছুটি পেতেই তোমার কাছে ছুটে এসছে, আর তুমি বলছো কিনা
আমি তোমাকে মিস করি না? নট ফেয়ার। ফায়াজের বলা কথাই খিলখিল করে হেসে উঠলেন আনোয়ার সাহেব। ক্লান্ত শরীরে দোতলা ডুপ্লেক্স বাড়ির দোতলায় সিঁড়ি বেয়ে উপরে উঠতেই কর্নারের দিকে থাকা রুমটা খুলে ভেতরে ঢুকে পড়ল ফায়াজ আর ধ্রুব। রুমের একপাশে বড় একটা ব্যালকনি, মাঝ বরাবর একটা মাঝারি সাইজের খাট, পাশেই স্টাডি টেবিল, একটা বুকশেলফ আর টুকটাক জিনিসপত্র। রুমে প্রবেশ করে বিছানায় ধপ করে বসে পড়ল ধ্রুব। ক্লান্ত শরীরটাকে যেই একটু বিছানায় এলিয়ে দিতে যাবে তখনই মুখের ওপর কেউ সজোরে তোয়ালে ছুঁড়ে মারতেই হালকা ভাবাচাকা খেয়ে যায় ধ্রুব। আলসেমি ছেড়ে আগে ফ্রেশ হয়ে আয়, তারপর রেস্ট নেবে। আমি একটু বাইরে আছি, 15 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নে, আমি আসছি। বলেই ফোন নিয়ে গদগদ করে রুমের বাইরে এলো সে। আর এদিকে অন্য কোনো উপায়ন্তর না পেয়ে ধ্রুব পা বাড়ালো ফ্রেশ হওয়ার জন্য। কলিং বেলের আওয়াজ কানে পৌঁছাতেই একজন মাঝবয়সী ভদ্রলোক দরজা খুলে দিলেন। দরজার অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা চন্দ্রিকার ওপর চোখ পড়তেই তার চোখে মুখে খুশির রেখা দেখা গেল। প্রভা মা, তুই এতদিন পর কেমন আছিস মা তুই? লোকটার কথা শুনে চন্দ্রিকা এগিয়ে গিয়ে লোকটাকে জড়িয়ে ধরল। ভালো আছি চাচা, তুমি কেমন আছো? তোকে ছাড়া ভালো থাকি কি করে বল, কিন্তু এরা কারা প্রভা? সদর দরজায় দাঁড়িয়ে থাকা সিরাত আর নিশাদকে পরখ করে বললেন ইয়াসিন সাহেব ওরফে চন্দ্রিকার চাচা। বলছি চাচা, সবটাই বলছি। আগে সবাই ভেতরে চলো, তারপর তোমাকে সবটা বলছি। চন্দ্রিকার কথা মতো সিরাতকে নিয়ে ভেতরে প্রবেশ করলো নিশাদ। মাঝারি সাইজের দোতলা বাড়ি, সামনের দিকে বাগানের অংশ যেখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, আর বিকেলের দিকে আড্ডা দেওয়ার মতো ছোট্ট একটা জায়গা আর বাচ্চাদের হরেক রকমের খেলার জিনিস। 3 মাস বয়সে চন্দ্রিকাকে যখন তার নিজের মা বাবা রাস্তায় একটা শুনশান জায়গায় ফেলে দিয়ে এসেছিল, তখন সেটা খেয়াল করতেই ইয়াসিন সাহেব চন্দ্রিকাকে নিজের সাথে এই অনাথ আশ্রমে নিয়ে আসেন। তারপর থেকেই নিজের পরিচয় চন্দ্রিকাকে বড় করা, পড়াশোনা করানো সব তিনিই করান। অবশ্য কয়েক বছর আগে নিজের অস্তিত্ব সম্পর্কে সম্পূর্ণ কথা জানতে পেরেও ঘৃণায় নিজ বাবা মায়ের পরিচয় তাদের সম্পর্কে খোঁজ চালানোর বিন্দু মাত্র প্রচেষ্টা করেনি সে। বেডরুমের ঠিক বাম পাশে অবস্থিত বিশাল আকার স্টাডি রুমে ইজি চেয়ারের উপর বসে এক মনে বইয়ের মাঝে চোখ বোলাচ্ছে ফায়াজ। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা, শুধু মাঝে মধ্যে বইয়ের পাতা উল্টানোর মৃদু শব্দেও সৃষ্টি হচ্ছে। আমার দৃষ্টিশক্তি অনেক আগে হারিয়ে গিয়েছে। সিরাতের বলা শেষ কথাটি মাথায় ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ, আর সেটা এখন আবারও মনে পড়তেই হাতে থাকা বইটা ঠাস করে বন্ধ করে দিল ফায়াজ। মার্সেল প্রুস্টের লেখা ইন সার্চ অফ লস্ট টাইম অ্যান্ড 6 নম্বর ভলিউমটা সবে মাত্র পড়া শুরু করেছিল ফায়াজ, তবে সকালের কথা কিছুতেই মাথা থেকে বের করতে পারছে না, যার ফলস্বরূপ বইটা আবারও পাশের টেবিলে ঠাস করে রেখে দিল সে। উফ, কি হচ্ছে আমার সাথে? আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না কেন? যা করছি তাতে মেয়েটার বলা কথাগুলো কানে এসে বিচ্ছে। কেন হচ্ছে এমনটা? মেয়েটা অন্ধ বলে আমার খারাপ লাগছে, কিন্তু কেন? মনে মনে প্রলাপ বুকে ওঠে ফায়াজ। রাগকে কন্ট্রোল করার জন্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। এই কারণে আমি সিরাত আর নিশাদ দুজনকে এখানে আমার সাথে চট্টগ্রাম নিয়ে এসেছি, আর সবটা ঠিক না হওয়া পর্যন্ত আমি চাই এরা দুজন চট্টগ্রামেই থাকবে। গম্ভীর গলায় ইয়াসির সাহেবকে বলে উঠল চন্দ্রিকা। যাক, এতদিনের রবের কাছে আমার সব চাওয়া পাওয়া কবুল হয়েছে। তোকে আমি একজন সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছি। তোরা আমার কাছে যতদিন খুশি থাক, আমার কোনো আপত্তি নেই। তোমরা তো আমার মেয়ের মতোই। চন্দ্রিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠলেন ইয়াসির সাহেব। আচ্ছা, অনেক কথা হয়েছে, ওদিকে দুপুর করে বিকেল হয়ে যাচ্ছে। তোমরা সবাই দুপুরে লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নাও, কাল রাত থেকে তোমাদের উপর অনেক ধকল গিয়েছে। বলেই সোফা ছেড়ে উঠে দাঁড়ায় চন্দ্রিকা। ছাদের কার্নিশ ঘেঁষে এক মনে মেঝেতে বসে আছে সিরাত। সূর্যের প্রখরতা অনেকাংশে কমে গেলেও তার মৃদু আঁচ এসে সিরাতের মুখ ছুঁয়ে যাচ্ছে। আপু, তুই একা একা বসে কি করছিস? হুট করে নিশাতের কণ্ঠস্বর শুনতে পেয়ে মাথা তুলে তাকায় সিরাত। কার্নিশ পেয়ে ওপরে উঠে দাঁড়ায় সে। হ্যাঁ, আসলে বিকেলে ঘরে বসে থাকতে ভালো লাগছিল না, তাই ফাতেমা খালাকে বলে উপরে চলে আসলাম। জানিসই তো এই বিকেলটা আমার কাছে সবচেয়ে প্রিয়, কিন্তু এই প্রিয় জিনিসটাই এখন আর তৃপ্তি ভরে দেখতে পারি না, শুধু ছুঁয়ে অনুভব করে যেতে হয়।
বলেই একটা গম্ভীর দীর্ঘশ্বাস ফেলল সিরাত, যেখানে হাজারো ব্যর্থতা, কিছু নিশ্চুপ বেদনা লুকিয়ে আছে অজান্তেই। আপু তুই চিন্তা করিস না, সব কিছু আবার ঠিক হয়ে যাবে। আল্লাহ চাইলে তোর চোখের দৃষ্টি আবারও আসবে। তুই ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। নিশাতের কথা শুনে ধীর গতিতে নিজের মাথাটা নিশাতের কাঁধে এলিয়ে দিল সিরাত। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। সামনে 5-6টি কাঁচের খালি গ্লাস সহ বিভিন্ন হুইস্কি, মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রিয়ানের সামনে। আর বিছানার সাথে হেলান দিয়ে মেঝেতে বসে রয়েছে রিয়ান। নেশায় বুধ হয়ে যখন উল্টাপাল্টা প্রলাপ বকছে, তখন রুমের দরজা ভিড়িয়ে ভেতরে প্রবেশ করলেন সেলেনা চৌধুরী। রুমের বেহাল দশা চোখ এড়ালো না সেলেনা চৌধুরীর। মদের গন্ধ নাকে যেতেই নাক ছিটকালেন তিনি। কি শুরু করেছিস কি রিয়ান? দিন নেই রাত নেই, যখন সময় পাচ্ছিস মদ আর ছাইপাশ গিলে এভাবে মাতাল হয়ে পড়ে থাকিস। বলি কি, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কি প্রপার্টি আমাদের হাতে আসবে কি করে? হ্যাঁ, আর ওই সিরাত, ও তো আমাদের নাকের নিচ দিয়ে নিশাতের সাথে পালিয়ে গেল, আর আমরা কিছুই করতে পারলাম না। কিছু একটা কর রিয়ান, না হলে সব সম্পত্তি আমাদের হাতছাড়া হবে। রিয়ানের দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলেন সেলেনা চৌধুরী। মায়ের কথা শুনে নেশায় মত্ত থাকা রিয়ান সরু চোখে একবার সেলেনা চৌধুরীর দিকে তাকিয়ে পরক্ষণেই অট্টহাসিতে ফেটে পড়ল। সেলেনা চৌধুরী সেটা দেখে ভ্রু কুঁচকে ফেলতে রিয়ান বলে উঠল, কাম অন মা, আজ পর্যন্ত এমন কোনো নেশা নেই যে আমাকে কাবু করতে পেরেছে। আর যদি কোনো নেশা নামক জিনিস হয়ে থাকে, সেটা হচ্ছে ওই সিরাত। এই সম্পত্তি না হলেও আমার ওকে চাই, আর তাই তো আমি ওকে বাঁচিয়ে রেখেছি, আর সেটা খুব শীঘ্রই হবে। রেয়ানের খাঁচায় তোমাকে বন্দি হতেই হবে সিরাত। অট্টহাসি দিতে দিতেই অত্যন্ত হিংস্রভাবে কথাগুলো বলে উঠল রিয়ান। রিয়ানের কথার ভাবার্থ না বুঝতে পেরে বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে পড়লেন সেলেনা চৌধুরী। চাচা, আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি। আপনাকে তো বলেছি আমার এই সব বিয়ে শাদী নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আর আমি এগুলো নিয়ে ভাবতেও চাই না, কিন্তু তারপরও আপনি। অবাক হয়ে ইয়াসিন সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল চন্দ্রিকা। দেখ মা, আমি জানি সেসব কথা, কিন্তু তুই নিজেই বল, অনেক তো হয়ে গেল সময়। 5টা বছর তো কম কথা না। যে মানুষটা তোকে ছেড়ে অন্য আরেকটা মানুষের সাথে দিব্যি সংসার করতে ব্যস্ত, সেখানে তুই থেমে আছিস কেন? তোর নিজেরও তো মুভ অন করা উচিত। আমি বলছি না তোকে বিয়েটা করতেই হবে, আমি শুধু তোকে তোর অতীত থেকে বের হয়ে আসার জন্য বলছি। আর তুই নিজেই যথেষ্ট বড় হয়েছিস, সে ভালো মন্দ বুঝিস। ইয়াসিন সাহেব চন্দ্রিকাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে ধীর পায়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন এবং হলরুম প্রস্থান করলেন। এদিকে এতক্ষণ নিজেকে শান্ত রাখলেও এইবার আর পারল না চন্দ্রিকা। চোখের কার্নিশ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে গালে এসে পড়েছে। ফলস্বরূপ ফর্সা মুখটা আর নাকের ডগা মিনিট 5 পরেই লালচে বর্ণ ধারণ করা শুরু করলো। ছাদের সিঁড়ি বেয়ে নিচে নামতেই আনোয়ার সাহেব আর চন্দ্রিকার কথোপকথন কানে পৌঁছালো সিরাতে। ধীর পায়ে নেমে বিভিন্ন জিনিস হাতড়ে হাতড়ে চন্দ্রিকার পাশে এসে বসলো সিরাত। কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে উঠল চন্দ্রিকা। তড়িঘড়ি করে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছে মুখ ফিরে পাশ তাকালো সে। আরে পুরবি, তুই এখানে কি করছিস? কিছু লাগবে? শুধু শুধু আমার কাছ থেকে চোখের পানি লুকাচ্ছ কেন চন্দ্রিকা আপু? আরেক দফা অবাক হয় চন্দ্রিকা। কি ব্যাপার, অবাক হচ্ছ কেন? ভাবছো চোখে না দেখতে পেয়েও কি করে বলছি? আমি সবটা শুনেছি। ইয়াসিন চাচা তো ঠিকই বলেছে, এই একটা মানুষের মোহে সারা জীবন আটকে থাকলে কি করে চলবে আপু? সেই মানুষটাই তো তোমাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজনের সাথে ভালোই আছে। যদি সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে এভাবে ছেড়ে চলে যেত না। তুমি কি আজও আরমান ভাইয়াকে ভালোবাসো? সিরাতের প্রশ্ন অবাক না হয়ে পারল না চন্দ্রিকা। বিস্ফোরিত চোখে সিরাতের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, আরমানের কথা তুই কি করে জানিস? গত বছর মনে আছে লাস্ট তোমার সাথে একটা ট্যুরে দেখা হয়েছিল? তখন তোমার ব্যাগ থেকে একটা ডায়েরি পেয়েছিলাম, সেটাতেই সব লেখা ছিল। সিরাতের প্রশ্নোত্তরে ছোট্ট একটা শ্বাস নিল চন্দ্রিকা। আগামীকাল রাতে তোকে কনসার্ট শো করতে হবে, এখানে সেসব শিডিউল দেওয়া আছে। ফায়াজের দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলে উঠল ধ্রুব।
কফির কাপে শেষ চুমুক দিয়ে সেটা পাশের টেবিলে রেখে দিল ফায়াজ। কাগজটা হাতে নিয়ে কয়েক পলক তাকিয়ে সেটা পাশের ড্রয়ারে রেখে দিল। সামনে তাকাতেই তার ভ্রু কুঁচকে গেল আপনা আপনি। ধ্রুব এক মনে ফোনের দিকে তাকিয়ে মিটি মিটি হেসে চলেছে, আর সুযোগ পেয়ে হুট করেই ফোনটা ধ্রুবর হাত থেকে কেড়ে নিল ফায়াজ। হঠাৎ করেই যে এমন হবে তা ঠিক ভাবতে পারেনি ধ্রুব। কি ব্যাপার, ফোনের দিকে তাকিয়ে এভাবে মিটমিট করে হাসছিস কেন? কি আছে ফোনে? বলেই ফোনের স্ক্রিনে তাকাতেই চোখ দুটো বড় বড় করে ফেলল ফায়াজ। আরে এটা তো কালকের ওই মেয়েটা না, যার সাথে প্ল্যাটফর্মে দেখা হয়েছিল? কি যেন নাম? হ্যাঁ, নিশাত। নিশাতের ছবি তোর ফোনে কি করছে? সন্দেহপ্রবণ চোখে ধ্রুবের দিকে তাকাতেই বেচারা ভয়ে চুপসে গেল। আসলে ওটা এমনিতেই তুলেছিলাম, খেয়াল করিনি। আমার সাথে মিথ্যে কথা বলছিস? এখন জলদি বল, নিশাতের ছবি তোর ফোনে কি করছে? কি কানেকশন তোদের মাঝে? পর মুহূর্তেই ধ্রুবের কথা শুনে চেহারার রং উপড়ে গেল ফায়াজের। রবি ঠাকুরের সেই গানের চরণগুলো মনে আছে? যদি আরো করে ভালোবাসো, যদি আরো ফিরে নাই আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো আমারও পরানো যায়। তাহলে আমি কি করে তাকে আটকে রাখতাম বল? আরমানের আর আমার ভালোবাসা সবার থেকে আলাদাই ছিল। ছেলেটা আমাকে প্রচণ্ড ভালোবাসতো। ইন্টারের ছাত্রী থাকা অবস্থায় প্রথম দেখা হয় আমার আরমানের সাথে। ওই সময় আমি ঠিক বুঝতাম না ভালোবাসা কি জিনিস, কিন্তু আরমান আমার লাইফে আসার পর আমি বুঝতে পারি ভালোবাসা কি। আমিও তার প্রেমে পড়ে যাই, প্রচণ্ডভাবে তার দিকে আকৃষ্ট হয়ে শুধু তাকে নিয়েই পড়ে থাকি। তখন আমার দুনিয়া বলতে শুধু আরমানই ছিল, আমার সবটুকু অনুভূতি শুধু তাকে ঘিরেই ছিল। পরপর দুবার পরীক্ষায় খারাপ করার পর মাথা কাজ করছিল না। এদিকে 2-3 মাস যাবৎ আরমানের সাথে ঠিকমতো কথা না হয় মাথায় হ্যাং হয়ে গিয়েছিল আমার। শেষমেশ না পেরে আরমানের ক্লোজ ফ্রেন্ড আলিফকে জেরা করে জানতে পারি যে আরমান আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছে। ভেবেছিলাম আলিফ আমার সাথে মজা করছে, কিন্তু না। আমার ধারণাকে ভেঙে ছুড়ে যেদিন আরমান তার সদ্য বিয়ে করা স্ত্রী তুলিকে নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিল, আমার সবটুকু বিশ্বাস ভেঙে দিয়ে অন্যের হাত ধরে আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে গিয়েছিল সে। যাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার পরেও নিজে রাখতে পারিনি, তাকে নিজের মায়ে আটকে রাখতাম কি করে? জানিসই তো, নির্দিষ্ট কারোর মায়ে একবার আটকে গেলে অন্য কাউকে ভালো লাগে না। আরমানের পরে আর দুঃসাহস হয়ে ওঠেনি দ্বিতীয়বার কারো প্রেমে পড়ার। আর তখন থেকেই সব কিছু নতুন করে বুঝতে শিখেছি, ম্যাচিওর হতে শিখেছি, জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে শিখেছি। আমি জানি না যে আমি আরমানকে আজও ভালোবাসি কিনা, তবে হ্যাঁ এটা জানি যে আমি আমার লাইফে এই ভালোবাসা নামক বস্তুটাকে দ্বিতীয়বার প্রাধান্য দিতে চাই না। সিরাতের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল চন্দ্রিকা। সিরাত নির্বাক হয়ে বসে আছে চন্দ্রিকার সামনে। তার কী বা বলা উচিত? এই ছিল তোর মনে? অথচ সারা রাস্তা তুই আমাকে এই সম্পর্কে কিছু বলিস না। ক্ষিপ্ত হয়ে ধ্রুবের দিকে একটা বালিশ ছুঁড়ে দিয়ে বলে উঠল ফায়াজ। ধ্রুব আমতামতা করে বলে উঠল, আরে কি করছিস? আমি তো বললামই যে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গিয়েছে, এতে এত জিজ্ঞাসাবাদ করার কি আছে? এর থেকে ভালো হবে তুই প্লিজ আমার সাথে নিশাদের লাইনটা ক্লিয়ার করে দে। ধ্রুবের আবদারে ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল ফায়াজ। কিরে এভাবে হাত পা ছড়িয়ে ছিটিয়ে হাসছিস কেন? আমি হাসির এমন কি বললাম? ততক্ষণে হাসি থামিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে ফায়াজ। হাসবো না তো কি করবো? তুই বলছিস যে তুই নিশাতের প্রেমে পড়ে গিয়েছিস, তা আবার এক দেখাতে। এখন আবার বলছিস নিশাতের সাথে তোর প্রেম করিয়ে দিতে আমাকে। লাইক সিরিয়াসলি ধ্রুব, তুই জানিস আমি ওইসব প্রেম ভালোবাসা থেকে 10 হাত দূরে থাকি। তাছাড়া শুধু নাম জানলেই তো প্রেম হয়ে যাবে না, নাম্বার ঠিকানা কিছু তো লাগবে, তাই না? ফায়াজের বলা কথা শুনে সাথে সাথে মুখ চুপসে গেল ধ্রুবের। ফায়াজের চোখ সেদিকে পড়তেই সে কিছুটা গম্ভীর হয়ে ধ্রুবের কাঁধের দিকে হাত এগিয়ে দিল।
রাতের আকাশে পূর্ণিমার চাঁদ স্পষ্ট ফুটে উঠেছে, চারপাশে চাঁদের মৃদু আলোয় আলোকিত হয়ে গিয়েছে। বেডরুমের সাথে অ্যাডজাস্ট করা মাঝারি আকারের বালকনিতে ঝুলন্ত দোলনার উপর বসে পা দুটোকে সামনের দিকে এলিয়ে দিয়ে গুনগুন করছে সিরাত। গুনগুন করে গান গাওয়ার মাঝেই পায়ে নরম তুলতুলে কিছু সংস্পর্শ পেতে শিউরে উঠল সিরাত। কাঁপা কাঁপা হাতে পায়ের দিকটায় হাতটাতে একটা খরগোশ ছানা হাতের নাগালে এলো তার। খরগোশ ছানাটিকে সযত্নে কোলে তুলে নিল সিরাত। নরম তুলতুলে খরগোশ ছানাটিও সিরাতের সংস্পর্শ পেয়ে নিজেকে গুটিয়ে বসে পড়ল। নিশাত, চন্দ্রিকার কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো সিরাত। চন্দ্রিকা আপু, তুমি? কিছু লাগবে? নিশাত কোথায়? ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ আপু, সারাদিন ক্লান্ত থাকায় আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে নিশাত। কোনো কিছু প্রয়োজন ছিল? হ্যাঁ, আসলে আমি নিশাতের আগের কলেজের টিসি নিয়ে এসেছিলাম। এখানে চট্টগ্রামে কলেজে ভর্তি করতে হলে টিসি লাগবে, আর আগামীকাল সকালে আমি এখানকার একটা ভালো কলেজে নিশাতের ভর্তি করিয়ে দিব। চট্টগ্রাম এসেছি মানে এই না তো পড়াশোনা বন্ধ করে বসে থাকবি? চন্দ্রিকার কথায় সিরাত দোলনা ছেড়ে এগিয়ে গেল চন্দ্রিকার দিকে। আপু, তোমাকে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। আমার আর নিশাতের জন্য এত বড় রিস্ক নিয়ে আমাদের দুজনকে চট্টগ্রামে নিয়ে আসা, থাকার জন্য ব্যবস্থা করা, আবার নিশাতের পড়াশোনা আবার রিস্টার্ট করা। আমি কি করে এত কিছু ঋণ শোধ করব বুঝতে পারছি না। চন্দ্রিকার হাতের ওপর নিজের হাত রেখে অনুনয়ের কণ্ঠে বলে উঠল সিরাত। কেন, আমাকে আলাদা কেউ নাকি? মানছি আমাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও তো ভালোবাসার সম্পর্ক আছে, তাই না? তুই আর নিশাত তো আমার ছোট বোনের মতো, আর ছোট বোনের জন্য এতটুকু তো করতেই পারি। চন্দ্রিকার কথায় প্রতিক্রিয়া হিসেবে চন্দ্রিকাকে জড়িয়ে ধরল সিরাত। চন্দ্রিকাও সিরাতের মাথায় কয়েকবার হাত বুলিয়ে দিল। পরের দিন সকালের আলো এসে মুখশ্রী ছুঁয়ে যেতে পিটপিট করে চোখ খুলে তাকালো নিশাত। আড়ামোড়া দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই চোখ পড়ল সামনের ব্যালকনিতে দোলনায় ঘুমন্ত সিরাতকে। কয়েক পলক তাকিয়ে মুচকি হেসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ালো নিশাত। ফোনের ক্রিং ক্রিং আর ভাইব্রেশনের শব্দ কানে পৌঁছাতেই ঘুমের ঘোরে চোখ মুখ কুঁচকে ফেলল ফায়াজ। ঘুমের ঘোরে পাশ ফিরে হাতড়ে হাতড়ে টেবিলের ওপর থেকে ফোন নিয়ে সেটা কানের কাছে ধরতেই অপর পাশ থেকে একটা মিষ্টি মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। গুড মর্নিং ভাইও। গুড মর্নিং ফারু। ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল ফায়াজ। এই, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস ভাইও? আজকে না তোর কনসার্ট শো? কত বেলা হয়ে গিয়েছে আর এখনো তুই ঘুমাচ্ছিস? নট ফেয়ার। কনসার্ট শোয়ের কথা মনে পড়তেই হুড়মুড় করে বিছানায় শোয়া থেকে উঠে বসে পড়ল ফায়াজ। হ্যাঁ, আজকে রাতে তো তার কনসার্ট শো আছে, কথাটা তো মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। এই রে, আসলে ভুলে গিয়েছিলাম। থ্যাংক ইউ ফারু, নাহলে আজকে সত্যি মিস হয়ে যেত। হয়েছে, ঢং বাদ দে, এখন ঝটপট উঠে রেডি হয়ে নিস। আর শো এর জন্য তোকে এতগুলো বেস্ট অফ লাক। এভাবেই ভাই বোনের কথোপকথনের মাঝ দিয়ে বেশ খানিকটা সময় কেটে গেল। বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই দরজায় ঠক ঠক আওয়াজ পেয়ে সেদিকে এগিয়ে গেল ফায়াজ। সদর দরজার অপর পাশে ধ্রুবকে দেখতে পেয়ে ভ্রু খানিকটা কুঁচকে তাকালো ফায়াজ। পরিপাটি হয়ে জ্যাকেট, জিন্স গায়ে, চোখে সানগ্লাস লাগিয়ে দরজার সামনে পোজ নিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব। সাত সকালে এভাবে রেডি হয়ে আমার রুমের দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়েছিস কেন? ফায়াজের প্রশ্ন শুনে গলা খাকারি দিয়ে উঠে ধ্রুব। সাত সকাল বলছিস? ঘড়িতে দেখেছিস কয়টা বাজে? আর আমার কথা বাদ দিলাম, তোর অবস্থা এমন কেন? এখনও টি শার্ট আর ট্রাউজার পরে আছিস, ঘুমে ঢুলছিস? বা এনি চান্স তুই কি টি শার্ট আর ট্রাউজার পরে স্টেজে পারফরমেন্স করতে চাস? ধ্রুবের মুখে এমন উদ্ভট কথাবার্তা শুনে চেহারায় একরাশ বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল ফায়াজের। সাত সকাল বলবো না তো কি বলবো? আমার কনসার্ট শো কয়টায়? সেই রাতের বেলা, আর তুই এখনই রেডি হয়ে বসে আছিস। আচ্ছা, বাই এনি চান্স তুই আর ফারিহা দুজন একসাথে মিলে প্ল্যানিং করিসনি তো? নাহলে দুজনে সকাল থেকে আমাকে শোর জন্য চালাচ্ছিস। ফায়াজের ঝাড়ি শুনে মুহূর্তেই মুখ চুপসে গেল ধ্রুবের। কোনো মতে আশপাশ তাকিয়ে সেখান থেকে ভোঁ দৌড় দিয়ে নিচ তলায় পৌঁছে গেল সে। এতে করে খানিকটা ভাবাচাকা খেয়ে ধ্রুবের যাওয়ার দিকে তাকিয়ে পুনরায় রুমের দরজা লাগিয়ে দিয়ে ভেতরে চলে আসে ফায়াজ। ঘড়ির দিকে তাকিয়ে বিছানা গুছিয়ে নিয়ে পাশের হ্যাঙ্গার থেকে তোয়ালে নিয়ে পা বাড়ায় ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে।
নতুন কলেজে প্রথম দিন কাটিয়ে বাড়িতে ফিরে নানা রকম গল্প জুড়ে দিল বড় বোন সিরাতের কাছে নিশাত। চন্দ্রিকাও পাশে বসে সবটা শুনে যাচ্ছে। কথাবার্তার এক পর্যায়ে নিশাত বলে উঠল, চন্দ্রিকা আপু, সিরাত আপু। বল। চন্দ্রিকা আপু, তুমি তো চট্টগ্রামের অনেক জায়গায় চেনো, তাই না? হ্যাঁ চিনি তো, কেন, কি হয়েছে? আমাকে প্লিজ একটা জায়গায় নিয়ে যাবে? নিশাতের কথা শুনে খানিকটা মাথা তুলে ভ্রু কুঁচকে ফেলল চন্দ্রিকা। পাশে সিরাতও বসে অপেক্ষা করছে নিশাতের পরবর্তী কথা শোনার। কোথায় যাবে তুমি নিশা? আরে আপু, তোমাকে সেদিন রেলওয়ে স্টেশনে একটা ছেলের সাথে দেখা করালাম না, সে আমাদের দুজনকে বাঁচিয়েছিল। তুমি জানো, সেই ফেমাস রকস্টার মুগ্ধ। আর আজকে তারই একটা লাইভ কনসার্ট শো হবে, তাও আবার এই চট্টগ্রামে। আপু প্লিজ আমাকে এই কনসার্টের শোতে নিয়ে চলো, চলো না প্লিজ। হঠাৎ নিশাতের এমন আবদারে খানিকটা ভাবাচাকা খেয়ে যায় সিরাত। অতঃপর মুখের মধ্যে যথেষ্ট পরিমাণে কাঠিন্যতা বজায় রেখে বলে উঠল, কোনো প্রয়োজন নেই, লাইভ কনসার্ট তো তুই তোর ফোনেও দেখতে পারবি। অযথা এই ভিড় ভাট্টায় এত লোকের মাঝে যাবার প্রয়োজন নেই। চন্দ্রিকা আপু, তুমি নিশাতের কথা কান দিও না তো। লাইভে দেখা আর ফোনে দেখা কি এক কথা আপু? ইউনো তার কত কত ফ্যান ফলোয়ার সেখানে উপস্থিত হবে, আর রকস্টার মুগ্ধের গান শোনার জন্য কত মানুষ কত দূর থেকে ছুটে আসবে, অথচ আমি এতটা কাছে থেকেও যেতে পারবো না। দিস ইজ নট ফেয়ার আপু। চন্দ্রিকাকে উদ্দেশ্য করে বলে উঠল সিরাত। বলেই মুখ ফুলিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে পাশের রুমে গটগট করে চলে গেল নিশাত। এদিকে নিশাতের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল চন্দ্রিকা। হঠাৎ হাতের ওপর কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে সিরাত। পরক্ষণেই চন্দ্রিকার উপস্থিতি টের পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। মিনিট পাঁচেক বাদেই চন্দ্রিকার বলা কথাগুলো কর্ণকুহরে পৌঁছাতেই মুখে সুপ্ত হাসির রেখা ফুটে উঠল সিরাতের। রাতের খোলা আকাশের নিচে বিশাল আকাশ স্টেজে বিভিন্ন ধরনের লাইটিং সহ সজ্জিত করা হয়েছে চারপাশ। স্টেজের দুই পাশে বিভিন্ন ব্র্যান্ডের সরঞ্জাদি রাখা হয়েছে। কালো পোশাকে সজ্জিত কয়েক দল ব্যান্ড বাজিয়ে টুকটাক আওয়াজ করছে। উৎসুক জনতার মাঝে শুধু একটা নামই উচ্চারিত হচ্ছে, আর তা হলো মুগ্ধ। সব বয়সের মানুষই উপস্থিত হয়েছে সামনের খোলা মাঠে। সবার অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে একজনের ছায়ামূর্তি স্টেজের ওপর পড়তেই সবাই একত্রে মুগ্ধ বলে চিৎকার করা শুরু করে। এদিকে নিশাত, সিরাত আর চন্দ্রিকা বহু কষ্টে ভিড়ের মধ্যে এগিয়ে গিয়ে সামনের একটা খোলা জায়গায় গিয়ে দাঁড়ায়, যার ফলস্বরূপ স্টেজের অনেকাংশটা কাছাকাছি থাকায় সব কিছু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। পুরো রকস্টার লুকে কাঁধে একটা গিটার ঝুলিয়ে হোয়াইট জিন্স আর ব্ল্যাক জ্যাকেট গায়ে স্টেজে প্রবেশ করলো ফায়াজ। সাথে সাথে শোরগোল পড়ে যায় চারপাশে। ফায়াজ আলতো হেসে মাইক হাতে নিতেই পাশ থেকে গিটারের সুর কানে ভেসে আসে। इतनी मोहब्बत करो ना, मैं डूबो न जाऊं कहीं, वापस किनारे पे आना, मैं भूल न जाऊं कहीं, देखा चुप से चेहरा तेरा, मैं तो हफ्तों से सोया नहीं, बोल दो ना जरा दिल में जो है छिपा, मैं किसी से कहूँगा नहीं, बोल दो ना जरा दिल में जो है छिपा, मैं किसी से कहूँगा नहीं, मैं किसी से कहूँगा नहीं। मुझे नींद आती नहीं है, अकेले ख्वाबों में आया करो, नहीं चल सकूंगा तुम्हारे बिना मैं, मेरा तुम सहारा बनो, एक तुम्हें चाहने के अलावा और कुछ हमसे होगा नहीं, बोल दो ना जरा दिल में जो है छिपा, मैं किसी से
कहूँगा नहीं बोल दूँ ना जरा दिल में जो है छिपा मैं किसी से कहूँगा नहीं मैं किसी से कहूँगा नहीं। পুরো পরিবেশ থমথমে হলেও ফায়াজের সুরের সাথে তাল মিলিয়ে মিলিয়ে চারপাশে উপস্থিত মানুষও গান গাওয়া শুরু করে দিয়েছে। মিডিয়া আর প্রেসের লোকজনও ইতোমধ্যে লাইভ টেলিকাস্ট করছে ফায়াজ ওরফের রকস্টার মুগ্ধের কনসার্ট শো। এদিকে নিশাত অতি উৎসাহের সাথে এনজয় করে যাচ্ছে শো। সিরাত চুপচাপ আনমনে গানের মাঝে কখন যে ডুবে গিয়েছে নিজেই জানে না। মুগ্ধ হয়ে চোখ বুঝে চুপচাপ এক মনে গানের লাইনগুলো উপভোগ করে চলেছে। গিটারের টুংটাং শব্দের সমাপ্তি ঘটতেই সামনে দাঁড়িয়ে থাকা উৎসুক জনগণের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়। প্রত্যেকে ফায়াজের সাথে একবার কথা বলার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সবার সাথে বিদায় নেওয়ার জন্য হাত বাড়াতেই সামনে মৃদু আলোতে দাঁড়িয়ে থাকা সিরাতের ওপর চোখ পড়ে ফায়াজের। ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসিতে চোখ আটকে যায় ফায়াজের। মেয়েদের হাসলে এত স্নিগ্ধ লাগে নাকি? অপলক দৃষ্টিতে সিরাতের দিকে তাকানোর ফুসরতে ব্যাঘাত ঘটে ধ্রুবের ডাক শুনে। এই ফায়াজ, দাঁড়িয়ে আছিস কেন? চলে আয়, শো তো শেষ, ফিরে যেতে হবে আমাদের। ধ্রুবের কথা শুনে পুনরায় সামনে তাকাতে ভিড়ের মাঝে যেন মিলিয়ে গেল সিরাত। চারপাশে তন্ন তন্ন করে খুঁজেও আর দ্বিতীয়বার চোখে পড়ল না সিরাতকে। সিরাতকে সবসময় আমার চোখের সামনে দেখতে পাচ্ছি কেন? আজ সকাল পর্যন্ত তো ঠিক ছিলাম, তাহলে এখন আবার এমন কেন হলো? একটু আগেও সিরাত কি সত্যি এখানে ছিল, নাকি সবটা আমার চোখের ভুল? পুনরায় ধ্রুবের তারা পেতেই হাসি মুখে সবার কাছ থেকে বিদায় নিয়ে স্টেজ থেকে নেমে পড়ল ফায়াজ। অহরহ মানুষের ভিড় থেকে বেরিয়ে আসতেই জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল সিরাত। ভ্যাবসা গরমে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে ইতোমধ্যে। পাশের সাইড ব্যাগ থেকে পানির বোতল নিয়ে ঢকঢক করে পানি খাওয়া শুরু করে দিল সে। ও মাই গড, এত কাছাকাছি থেকে রকস্টার মুগ্ধের গান শুনতে পারবো তা কখনো কল্পনাও করিনি। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দুজনের জন্যই আমার অনেক বড় একটা ড্রিম পূরণ হয়েছে। না হলে আজকেও লাইভ শো ফোনে বসে বসেই দেখতে হতো। তো কি এতগুলো ভালোবাসা আপু। বলেই ফাঁকা রাস্তায় সিরাতকে জড়িয়ে ধরল নিশাত। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন তো বাড়িও ফিরতে হবে, তাই না? আমি দেখছি কোনো গাড়ি পাওয়া যায় কিনা। তোমরা এই পাশে দাঁড়িয়ে একটু অপেক্ষা করো। বলেই আশেপাশে চোখ বুলিয়ে নিল চন্দ্রিকা। আর সৌভাগ্যক্রমে কিছুক্ষণ পর একটা ট্যাক্সিও পেয়ে গেল। হাতের ইশারায় গাড়ি থামিয়ে নিশাতকে চোখের ইশারা দিতেই সিরাতকে নিয়ে গাড়ির দিকে পা বাড়ালো দুজনাই। কিন্তু পরক্ষণেই কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে থমকে দাঁড়ালো সিরাতের পা। মিস সিরাত? কারো কণ্ঠস্বরে নিজের নাম শুনতে পেয়ে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালো সিরাত। পাশে নিশাতও একইভাবে থমকে দাঁড়ালো। এত রাতে এই অচেনা শহরে কে তাকে আটকাতে পারে ভেবেই দুশ্চিন্তায় পড়ে যায় সিরাত। পরক্ষণেই আবারও একই কণ্ঠস্বর কানে পৌঁছাতে ধীরে ধীরে পিছে ঘুরে তাকালো সে। আরে মিস সিরাত, আপনি এখানে কি করছেন? আরে নিশাত, তুমিও দেখছি এখানে। খানিকটা সামনে এগিয়ে এসে উৎসুক হয়ে জিজ্ঞেস করলো ফায়াজ। ফায়াজের কণ্ঠস্বর শুনতে পেয়ে হালকা নড়ে চড়ে দাঁড়ালো সিরাত। মুগ্ধ ভাইয়া, আপনি? আমরা তো আপনারই কনসার্ট শো অ্যাটেন্ড করতে এসেছিলাম, কিন্তু আপনি এখানে কি করছেন? ফায়াজকে দেখা মাত্রই জিজ্ঞেস করে উঠল নিশাত। নিশাতের প্রশ্নে হালকা ভরকে যায় ফায়াজ। নিশাতের প্রশ্নোত্তর ঠিক কী বলা উচিত তা বোধগম্য হয়ে উঠছে না তার। এই রে, এখন কি বলবো? এটা যে স্টেজ থেকে সিরাতকে দেখতে পেয়ে এখানে সিরাতের পেছনে এসছে, কিন্তু এটা বললো যে সিরাত আর নিশাত দুজনে আমাকে ভুল বুঝবে। আর বললেও বলবোটাকে। ফায়াজের ভাবনার মাঝে ছেদ পড়ে নিশাতের কথায়। কি ব্যাপার মুগ্ধ ভাইয়া, কোথায় হারিয়ে গেলেন? না, আসলে ফেরার পথে মনে হলো মিস সিরাতকে দেখলাম, তাই সন্দেহবশত ডাক দিয়েছিলাম। কোনো মতে বলে উঠল ফায়াজ। নিশাত মুচকি হেসে প্রত্যুত্তরে বলে, ও আচ্ছা, তবে আজকে শোটা কিন্তু দারুণ ছিল। বাই দ্য ওয়ে, ইউনো, এতদিন পর সামনাসামনি আপনার গান শুনে আমি আপনার আরও বড় ফ্যান হয়ে গিয়েছি। কিছুক্ষণ ফায়াজের সাথে নিশাতের আলাপচারিতার মধ্য দিয়ে কেটে যায়। কথাবার্তার এক পর্যায়ে ফায়াজ বলে উঠল, আপনারা এভাবে দাঁড়িয়েছেন কেন? চলুন আমার সাথে, আমি আপনাদের বাসায় ড্রপ করে দিচ্ছি। এতক্ষণ চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকলেও ফায়াজের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা শুনে তড়িৎ গতিতে সিরাত বলে উঠল, না, তার কোনো প্রয়োজন নেই।
আমরা ট্যাক্সি অলরেডি বুক করে ফেলেছি, আপনাকে কষ্ট করে আমাদের বাড়িতে পৌঁছে দিতে হবে না। আর কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে ট্যাক্সি ড্রাইভার গাড়ির অপর পাশ থেকে এসে বলে ওঠে, ম্যাম সো সরি, গাড়ির ইঞ্জিনে কিছু একটা ফাংশনাল প্রবলেম হয়েছে, যার জন্য গাড়ি চলছে না। এখন আপনাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে। ড্রাইভারের কথা শুনে হতভম্ব হয়ে যায় সিরাত। অন্যদিকে ফোনে ইয়াসিন সাহেবের সাথে কথা শেষ করে পুনরায় গাড়ির কাছে আসতেই সিরাতের চিন্তিত মুখ চোখে পড়ে চন্দ্রিকার। কি ব্যাপার পূরবী, এভাবে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে গিয়ে না তোকে আর নিশাদকে বসতে বললাম? ওই গাড়িতে আমাদের যাওয়া হবে না চন্দ্রিকা আপু। নিশাতের বলা কথা শুনে পেছন ফিরতে নিশাতের পাশে দাঁড়িয়ে থাকা ফায়াজকে চোখে পড়ল চন্দ্রিকার। কিন্তু কেন? আমি বলছি, আসলে ট্যাক্সির ইঞ্জিনের প্রবলেম হওয়ার কারণে ট্যাক্সি স্টার্ট হচ্ছে না, আর তার জন্য আমি বলেছিলাম যে আমি আপনাদের 3 জনকে ড্রপ করে দিই। আর এতে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না, তাই না মিস সিরাত? নিশাতের উত্তর দেওয়ার পূর্বেই ফায়াজ কথাগুলো বলে ওঠে। ফলস্বরূপ চন্দ্রিকার অনুমতি পেয়ে ফায়াজ আলতো হেসে গাড়ির দিকে পা বাড়ায়। গাড়ির ফ্রন্ট সিটে বসে ড্রাইভ করছে ফায়াজ, পাশের সিটে বসে মোবাইল ঘেঁটে যাচ্ছে ধ্রুব, আর পেছনের সিটে চন্দ্রিকা, সিরাত আর নিশাত পর্যায়ক্রমে বসে আছে। গাড়ি ড্রাইভ করার ফাঁকে ফাঁকে লুকিং গ্লাসে আর চোখে সিরাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ফায়াজ। কন্ট্রোল ইয়োরসেলফ ফায়াজ, কি করছিসটা কি? একটা মেয়ের দিয়ে কিভাবে বারবার তার অনুমতি ব্যতীত তাকাচ্ছিস? লাইক সিরিয়াসলি? কি হচ্ছে আমার? ড্রাইভিংয়ে কনসেন্ট্রেট কর ফায়াজ, ইডিয়েট একটা। নিজেই কিছুক্ষণ বিড়বিড় করার পর ড্রাইভিংয়ে মনোযোগ দিল ফায়াজ। ঘণ্টাখানেক পর নিশাতের ইনস্ট্রাকশন অনুযায়ী ফজিলাতুন্নেসা অনাথ আশ্রমের সামনে এসে গাড়ি থামে। এতে করে কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ে সিরাত, তবে সিট বেল্ট থাকার কারণে তেমন কিছুই হয়নি। নিশাতকে অবলম্বন করে পিছু পিছু গাড়ি থেকে বেরিয়ে পড়ে সিরাত। ফায়াজও এক কোণে গাড়ি পার্কিং করে বের হয়ে সিরাতকে বিদায় জানানোর উদ্দেশ্যে এগিয়ে আসে। সবার সাথে হাসি মুখে কথা বলার পর সর্বশেষে সিরাতকে কিছু বলবে তার আগেই সিরাত ক্ষীণ কণ্ঠে শুকনো হেসে বলে, থ্যাংক ইউ মিস্টার ফায়াজ আহমেদ মুগ্ধ। সিরাতের কথায় মুচকি হেসে প্রত্যুত্তরে ফায়াজ বলে, ইউর ওয়েলকাম মিস সিরাত। একে একে বিদায় জানিয়ে আশ্রমের ভিতরে ঢুকে পড়ে সিরাত, চন্দ্রিকা আর নিশাত। আর সেদিকেই কয়েক পলক তাকিয়ে ফের ড্রাইভিং সিটে বসে পড়ে ফায়াজ। রাত 1টার দিকে অগোছালোভাবে নেশায় বুধ হয়ে ঢুলু ঢুলু পায়ে চৌধুরী ম্যানসনে প্রবেশ করে রিয়ান। হাতে থাকা হুইস্কির বোতল নিয়ে হলরুমের সোফার উপর কোনো মতে হেলান দিয়ে বসে পড়ে। সিরাত, তুই শুধু আমার, তুই যেখানেই লুকিয়ে থাকিস না কেন আমি তোকে খুঁজে বের করবই। তোকে ঘুরে ফিরে আমার খাঁচাতেই বন্দি হতে হবে।